আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন তিনি। আগামী 28 সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশের পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ চলছে। সরকারের পক্ষ থেকে এবারের পুজোয় সব ধরনের সহযোগিতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তার জবানবন্দিতে উঠে আসছে বিগত আওয়ামী লীগ সরকারের অপরাধের নানা চাঞ্চল্যকর তথ্য। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একই মামলায় আরও সাক্ষী দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইতোমধ্যে এ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মাহমুদ, ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, মাহমুদুর রহমান তিনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্যতে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা অপরাধের চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং তিনি কিন্তু সেগুলো এখানে তুলে ধরছেন। বিশেষ করে মিডিয়ার বিদ্রোহের যে বিষয়টি সেটি পরিকল্পিতভাবে করা হয়েছে এমন তথ্য তিনি দিয়েছেন এবং সেখানে শেখ ফজলে নূর তাপস সরাসরি জড়িত ছিলেন এই বিষয়টি কিন্তু উঠে এসেছে। একই সাথে শাপলা চত্বরে যে গণহত্যা সেটিও কিন্তু আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে করেছিল এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে এবং এই ঘটনার যারা মূল কুশীলব তাদেরকে বিভিন্নভাবে পদায়ন করা হয়েছে, বিভিন্নভাবে পুরস্কৃত করা হচ্ছে, এসব তথ্যও কিন্তু তিনি দিয়েছেন গতকালকে। আজও তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং যদিও প্রসিকিউশন থেকে এর আগেই জানানো হয়েছিল যে এই মামলায় তিনি স্টার উইটনেস এবং তার সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন কথা কিন্তু জানানো হয়েছিল। আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং আজকে তার সাক্ষ্য শেষ হবে এমনটি আশা করা হচ্ছে। তার সাক্ষ্য শেষ হলেই কিন্তু শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি জেরা করবেন। এরপর আরেকটি তথ্য জানিয়ে রাখি, মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ হলে কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সাক্ষ্য দিবেন এমন কথা রয়েছে, অর্থাৎ বিকেল নাগাদ হয়তো তিনি সাক্ষ্য দিতে পারেন এমন কথা কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। তো আজকে আমরা হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও তথ্য জানাতে পারবো। তো এদিকে রামপুরার গণহত্যার মামলায় কিন্তু একটি বিচারিক কার্যক্রম আজকে সম্পন্ন হয়েছে এবং এখানে জানানো হয়েছে যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আগামী বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করছেন। নির্বাচন অফিসে ঢোকার গেট আটকে কাউকে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। এতে অফিসের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে। আজ ও আগামীকাল দুদিনের ডাকা হরতাল প্রত্যাহার করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এদিকে ফরিদপুরে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন। বেলা 11টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে নানা প্রতিশ্রুতি দিয়ে
প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। এই প্রচার চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। আচরণবিধি অনুযায়ী প্রচার সকাল 10টায় শুরু হয়ে রাত 10টায় শেষ করতে হবে। এর মাঝে নির্বাচনী প্রচারে প্রার্থীদের মানতে হচ্ছে আচরণবিধি। অন্যদিকে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মোট ভোটার 28,905 জন। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসুর ভোট গ্রহণ। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, প্রচারণা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী যারা প্রার্থী রয়েছেন তারা সকাল থেকেই মূলত যে প্রচার প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। মূলত আমরা দেখেছি যে সকালে বিশেষ করে যে সমস্ত হলগুলি রয়েছে হলগুলিতে প্রার্থীরা গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং তারা কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা দেখতে পেরেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পরে তারা নানান ধরনের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো ভোটারদের কাছে তুলে ধরেছেন এবং ভোটারদের যে মন জয় করার তারা চেষ্টা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে বেলা 10:30টার দিকে ছাত্র দলের যারা ভিপি প্রার্থী রয়েছেন, জিএস প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তারা প্রচারণা সেটি চালিয়েছেন। এখন এই যে পরিবহন মার্কেট রয়েছে সেখানে ইসলামী ছাত্র শিবিরের মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে প্রচারণা মূলত আসলে চালিয়ে যাচ্ছেন। এই প্রচারণার মধ্যে একজনের যে উৎসব সেটি কিন্তু রাজশাহীর যে বিশ্ববিদ্যালয় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু আসলে উৎসবের যে আমেজ সেটি বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগে প্রক্টোরিয়াল বডির যিনি রয়েছেন প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান, তিনি সাংবাদিকদের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে। পাশাপাশি 1,500 মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই নির্বাচনের দিন কিন্তু মোতায়েন করা হবে। এছাড়াও প্রত্যেকটি যে বিশ্ববিদ্যালয়ের গেট রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের গেটে যে সুরক্ষিত যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাখা হবে যেন কেউ কোনো ধরনের অবৈধ কোনো কিছু নিয়ে প্রবেশ না করতে পারে। এছাড়াও যে ভোটের দিন রয়েছে সেই ভোটের দিনে কিন্তু বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রেও যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু জারি করা হয়েছে। এছাড়াও প্রক্টরের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে তারা এই নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের এর মধ্যে ব্যবস্থা এবং কিন্তু তারা যে প্রস্তুতি সভা সেগুলো কিন্তু আসলে করছেন। তো ফাহমিদা, এই ছিল রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের 3য় দিনের মতো ফর্ম বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত এ মনোনয়নপত্র পাওয়া যাবে। নির্বাচন কমিশন জানান, প্রথম দিনে 28 জন, দ্বিতীয় দিনে 141 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। 2 দিনের প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 169 জনে। এর মধ্যে 400 কেন্দ্রীয় সংসদের জন্য 97 জন, মেয়েদের হলের জন্য 46 জন এবং ছেলেদের হলের জন্য 26 জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে আগামীকাল সারা দেশে বিক্ষোভ ও অবস্থার কর্মসূচির ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা। দুপুরে তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম। এ সময় গঠিত ওয়ার্কিং কমিটি শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা বাস্তবায়ন করার ষড়যন্ত্র দাবি করেন। ডিপ্লোমা প্রকৌশলীদের এই ষড়যন্ত্র মেনে নেবে না বলেও জানান তিনি। এছাড়া কারিগরি ছাত্র আন্দোলনের 6 দফা দাবির রূপরেখা দ্রুত বাস্তবায়ন করার দাবিও জানান মাশফিক ইসলাম। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট, এছাড়াও আমাদের যে ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট রয়েছে, ডিপ্লোমা মেরিন এবং ডিপ্লোমা টেক্সটাইল ইনস্টিটিউট, সকলের সাথে মতামত ক্রমে এবং সকলের সমন্বয়ে আমরা এই অসম কমিটি বর্জন ঘোষণা করছি।
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। অবস্থান কর্মসূচির বিষয়ে জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে, তো তাদের কর্মসূচির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কি জানাবেন? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে কিন্তু লাগাতার যে কর্মসূচি, তার তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে আজ কিন্তু বাগেরহাটের যে প্রতিটি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়েছেন, অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। তারা কিন্তু সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং বেলা 1টা পর্যন্ত তারা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ে অবস্থান নেবেন। এবং আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এবং আমরা সকাল থেকে কিন্তু এই যে দাবিতে তারা কিন্তু এখানে যে অবস্থান নিয়েছেন আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। আমরা কথা বলবো সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম। আপনি জানাবেন আসলে আপনারা এখন যে কি কর্মসূচি দাবিতে এখন অবস্থান নিয়েছেন? আমরা আমাদের 4টি আসন ফিরে পাওয়ার যে আন্দোলন আমরা করছিলাম, সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা বাগেরহাট জেলা নির্বাচন কমিশনের অফিস সহ 9টি উপজেলার প্রতিটি নির্বাচন কমিশনের অফিসে আমরা ঘেরাও করে রেখেছি আমাদের 4টি আসন ফিরে পাওয়ার এটি আন্দোলন। আমরা হরতালের কর্মসূচিতে ছিলাম, সেটি আমরা প্রত্যাহার করেছি। হিন্দু ভাইদের তাদের যে দুর্গাপূজা আছে, সেই দুর্গাপূজা যেন কোনো উদযাপন করতে কোনো ব্যাহত না হয়, সে কারণে আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি। কিন্তু আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। জি, আপনি যেমনটি বলছিলেন, শুধু বাগেরহাট সদর উপজেলাই নয়, এটি কিন্তু বাগেরহাটের প্রতিটি 9টি উপজেলায় কিন্তু এই বিএনপি জামাত সহ যে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ কিন্তু অবস্থান নিয়েছেন। ফাহমিদা, এটাই ছিল বাগেরহাট থেকে আমাকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এ ম্যাচ হারলেই বাড়ি ফিরতে হবে লিটন হৃদয়দের, তবে জিতলে বেঁচে থাকবে সুপার 4-এ ওঠার আশা। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে বিস্তারিত। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাতে যাওয়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে কোনো রকমে জিতলেও বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কার বিপক্ষে, আর তাতেই বাজে রান রেট নিয়ে খাদের কিনারায় পড়তে হয়। সেখান থেকে উঠে আসার একমাত্র উপায় আফগানদের বিপক্ষে জয় তুলে নেওয়া। এরপর আবার অপেক্ষা করতে হবে লঙ্কানদের বিপক্ষেও আফগানদের হারের। কিন্তু ইনফর্ম আফগানদের বিপক্ষে ভঙ্গুর বাংলাদেশের জন্য জয় তুলে নেয়া এক হিমালয় সমান টাস্ক হিসেবেই এসেছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যদিও বলতে হয় জয়ের সম্ভাবনার কথা, তবুও বাস্তবতা মেনে নিলেন বোলিং কোচ মুস্তাক। That belief is very important and I believe that like coming from us as a coaching, ওরা অভিজ্ঞতায় অনেক এগিয়ে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার 4-এ খেলার। সে বিশ্বাস খেলোয়াড়দের মাঝেও জাগিয়ে তুলতে হবে। আমাদের শক্তির দিক মিতব্যয়ী বোলিং, সে শক্তির জায়গা মনে রেখেই এগোবো আমরা। you have that bowling unit in Bangladesh which is you can defend that target. তবে মিতব্যয়ী বোলারদের কাজে লাগিয়ে ম্যাচ জিততে আবার প্রয়োজন হবে স্কোরবোর্ডে রান, যেটি আসলে মূল চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। 2 ম্যাচে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে আশান্বিত হতে দিচ্ছে না ভক্ত সমর্থকদের। দুশ্চিন্তা ছাপিয়ে বাংলাদেশ রেসে টিকে রইবে নাকি সব চিন্তার অবসান ঘটিয়ে আরেকবার শূন্য হাতে বাড়ি ফিরবে, সেটি এখন দেখার প্রতীক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। আতিকুল ইসলাম শাকিল, RTV। শুরু হতে যাচ্ছে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নতুন আসর। 36 ক্লাবের এ লড়াইয়ে প্রথম দিনে মাঠে নামবে 12টি দল। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল স্পেনের রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রেঞ্চ ক্লাবে মার্সেইয়ের বিপক্ষে। খেলাটি হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। অপরদিকে একই সময় মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ডর্টমুন্ড। এছাড়া টটেনহাম ও ভিয়ারিয়াল লড়বে একে অপরের বিপক্ষে। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এর আগে রাত 11:15টায় আর্সেনাল মাঠে নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।